আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। হোপফুলি সবাই ভালো আছি। আজকে আমরা ডিসকাস করব খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, সেটি হচ্ছে প্রমাণ কোষ বিভব নির্ণয়। তড়িৎ রাসায়নিক কোষে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে, তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভব নির্ণয় করতে হয়। এখন প্রথমে এই জিনিসটা মনে মধ্যে আসবে, ভাইয়া প্রমাণ কোষ বিভব কি? আচ্ছা, আমি খুব সহজ করে বলছি, দেখো যে আমরা পেন্সিল ব্যাটারিগুলো ইউজ করি, এই পেন্সিল ব্যাটারিতে লেখা থাকবে দেখো 1.15 ভোল্ট অথবা বিভিন্ন ব্যাটারির ভোল্ট লেখা থাকে, ঠিক আছে? তো আমরা আসলে একটা ব্যাটারি বা একটা তড়িৎ রাসায়নিক কোষের বিভব কতটুকু ওইটাই আমরা নির্ণয় করব। তবে এটা দুই ভাবে নির্ণয় করা যায়, একটা প্রমাণ অবস্থায় আর একটা অপ্রমাণ অবস্থায়। আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয়। ব্যাটারির মধ্যে নরমালি যে এরকম স্ট্রাকচার থাকে, তো আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো না, আমরা এটাকে বলবো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষে এরকম দুটো পাত্র থাকবে, বাম পাশে একটা পাত্র, ডান পাশে অন্য একটি পাত্র। বাম পাশে পাত্রকে আমরা বলবো অ্যানোড অর্ধকোষ, ডান পাশে পাত্রকে বলবো ক্যাথোড অর্ধকোষ। এর ভিতরে একটা দ্রবণ দেওয়া থাকবে, আমরা যখন রেডিয়াম সেল নিয়ে কাজ করি সেখানে জিঙ্ক সালফেট দেওয়া থাকে এবং এর মধ্যে একটা এরকম দণ্ড ডোবানো থাকে, এটাকে আমরা বলছি জিঙ্কের দণ্ড। বাম পাত্রে জিঙ্কের দণ্ড আছে, ডান পাত্রে যে দণ্ড ডোবানো আছে এটা হলো কপারের তৈরি, ঠিক আছে? এখন বাম পাশের অর্ধকোষকে আমরা বলছি অ্যানোড অর্ধকোষ। মনে রাখো অ্যানোড অর্ধকোষে জারণ বিক্রিয়া হয়, প্রিভিয়াস লেকচারে আমরা দেখেও আসছি। আর ক্যাথোড অর্ধকোষে হয় বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? এখন দেখো যে জিনিসটা হবে প্রমাণ কোষ বিভব নির্ণয়। প্রথমে আমরা একটু বুঝে নিই যে প্রমাণ অবস্থাটা কি। যখন আমরা গাণিতিক সমস্যা করব, প্রমাণ অবস্থা বলতে বোঝাবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রেসার হবে 1 অ্যাটমোস্ফিয়ার, প্রেসার হবে 1 অ্যাটমোস্ফিয়ার। এবং এই তড়িৎ বিশ্লেষক কোষে যে আয়নগুলো থাকবে, এই তড়িৎ বিশ্লেষক কোষে বা তড়িৎ রাসায়নিক কোষে যে আয়নগুলো থাকবে, সেই আয়নগুলোর ঘনমাত্রা হবে 1 মোল। তাহলে আয়নের ঘনমাত্রা আমরা বলবো কত? আয়নের ঘনমাত্রা হবে কতটুকু? আয়নের ঘনমাত্রা হবে 1 মোলার। যদি এরকম কোনো একটা কন্ডিশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রমাণ অবস্থা। এই প্রমাণ অবস্থায় আমরা কোষ বিভব নির্ণয় করব। কি বিভব? কোষ বিভব। প্রমাণ অবস্থার কোষ বিভবকে কিভাবে লেখা হয় দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমরা ই লিখব, লিখে এখানে একটা নট চিহ্ন দিব, ছোট একটা গোলা দিব, ঠিক আছে? আর নিচে সি ই ডাবল এল সেল, আমরা এটাকে প্রকাশ করছি ই নট সেল। এইটা দ্বারা বোঝাবে প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভবকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো, ই লিখছি, ছোট একটা গোলা দিছি, সেল লিখছি। এই প্রমাণ কোষ বিভব সমান তোমরা মনে রাখবা সব সময়। বই অনেকগুলো সূত্র আছে, কনফিউজিং সূত্র, এগুলো মনে রাখার প্রয়োজন নাই, একটা সূত্র দিয়ে করবা। অ্যানোডের জারণ বিভব। কিসের জারণ বিভব? অ্যানোডের জারণ বিভব। প্লাস ক্যাথোডের, কিসের? ক্যাথোডের বিজারণ বিভব। এই একটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে অ্যানোডের জারণ বিভব জিনিসটা কি? দেখো অ্যানোড অর্ধকোষে যে তড়িৎদ্বার আছে এই জিঙ্ক কি করে দেখো, অ্যানোড অর্ধকোষের বিক্রিয়াটা আমরা যদি দেখি, এই জিঙ্ক দণ্ডের একটা পরমাণু দুইটা ইলেকট্রন এই দণ্ডের উপর রাখে, দুইটা ইলেকট্রন রেখে সে জিঙ্ক 2+ রূপে পাত্রের মধ্যে চলে আসে। কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। এখানে আমরা জিঙ্কের দণ্ড রাখছি, জিঙ্কের দণ্ড থেকে একটি পরমাণু দুইটি ইলেকট্রন এখানে রেখে জিঙ্ক 2+ রূপে দ্রবণের মধ্যে চলে আসে। এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ রূপে যখন দ্রবণের মধ্যে আসবে তখন একটা কাজ করতে হয়। অ্যানোড অর্ধকোষে যে কাজটা আমরা করছি সেটাকে আমরা বলছি অ্যানোডের জারণ বিভব। জারণ বিভব কেন? কারণ অ্যানোডের জারণ বিক্রিয়া করে, এই জন্য হচ্ছে এটাকে অ্যানোডের জারণ বিভব। ঠিক তেমনি এই দুইটা ইলেকট্রন এই যে তার দিয়ে লাফায় যখন এখানে এসে জমা হবে, এই দ্রবণের মধ্যে থাকে কপার 2+। ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হবে দেখো, ক্যাথোড অর্ধকোষে যখন দুইটা ইলেকট্রন এখানে চলে আসলো এই দণ্ডের উপর, দ্রবণের কপার 2+, সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কপার বন্ডে পরিণত হয়ে যাবে। এই যে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, এখানে একটা কাজ করা লাগবে, এখানে যে কাজটা করা লাগে সেটাকে আমরা বলবো ক্যাথোডের বিজারণ বিভব। এটা ক্যাথোড অর্ধকোষে হচ্ছে, তাই এটাকে আমরা বলতেছি ক্যাথোডের, ঠিক আছে? বিজারণ কেন? কারণ এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। আর বিভব কেন? এক ধরনের কাজ। বিভব মানে এক ধরনের কাজ। তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা সামার করি, একটা কোষে যখন আমরা বিভব নির্ণয় করতে যাব প্রমাণ অবস্থায়, তখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব যোগ করব। অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব যোগ করব। বিভব এক ধরনের কাজ, এখানেও বিভব এক ধরনের কাজ।
এটা জারণ বিক্রিয়ার সময় কাজ হচ্ছে তাই এটাকে জারণ বিভব, এখানে বিজারণ বিক্রিয়ার সময় কাজ হচ্ছে তাই এটা বিজারণ বিভব। এই জারণ বিক্রিয়া অ্যানোডে হয় তাই সেটাকে আমরা বলতেছি অ্যানোডের জারণ বিভব। বিজারণ বিক্রিয়া ক্যাথোডে হয় এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে তুমি বলো যে আমরা যখন প্রমাণ অবস্থায় এই যে কোষের কোষ বিভব নির্ণয় করব তখন কি মনে রাখতে হবে আমাদেরকে? অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। এখন এই যে অ্যানোডের জারণ বিভব আমি তোমাদেরকে বললাম এটাকে কিভাবে প্রকাশ করব দেখো। অ্যানোডের জারণ বিভবকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো। অ্যানোডে কোন বিক্রিয়া হয়েছে? জারণ, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো। প্রমাণ অবস্থায় আমরা কোষ বিভব নিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমরা যে ই নট এখানে সেল দিব না। কেন সেল দিব না? কারণ আমরা এখানে অ্যানোডের জারণ বিভব লিখব। এখানে সেল দিয়েছিলাম কেন? কারণ এটা কোষ বিভব, কোষ বিভবকে প্রকাশ করছিলাম ই নট সেল। এবার আমরা অ্যানোডের জারণ বিভব দিব প্রমাণ অবস্থায়, ঠিক আছে? এই বিভব বিভব শব্দটাকে আমরা যে ই নট দ্বারা প্রকাশ করছি। ই দ্বারা বিভব, নট হলো প্রমাণ অবস্থা। এখন আমরা কোন বিভবটা নিচ্ছি? জারণ বিভব। এই জারণ বিভবটাকে আমরা কিভাবে প্রকাশ করব একটু বোঝার চেষ্টা করব। এখানে জারণ বিক্রিয়া হচ্ছে তাই না? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। প্রথমে কি ছিল? প্রথমে ছিল জিঙ্ক, আলটিমেটলি জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হলো? জিঙ্ক 2+। এর মাঝখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব। এখান থেকে আমাদেরকে বোঝাচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। এই সম্পূর্ণ জিনিসটা হলো অ্যানোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব। এবার ক্যাথোডের বিজারণ বিভবকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো। ক্যাথোডে কি বিক্রিয়া হয়েছে? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এই যে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। আমরা বিভব নির্ণয় করব প্রমাণ অবস্থায়, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ই নট ই নট ই নট। কোন বিভব? ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে বিজারণ বিক্রিয়া কিভাবে হচ্ছে দেখো। প্রথমে ছিল কপার 2+ পরিণত হলো কপারে। তাহলে আমরা কিভাবে লিখব দেখো। কপার 2+ শেষে পরিণত হলো কপারে, মাঝখানে এরকম একটা স্ল্যাশ দিয়ে দিব। এটা দ্বারা কি বোঝাইতেছে? এরকম যখন লেখা হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ ই নট, এটা হলো প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব। প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব। আর এটা দ্বারা কি বোঝাইতেছে? প্রমাণ অবস্থায় কপারের বিজারণ বিভব। তাহলে পুরো জিনিসটাকে যদি আমরা সাম আপ করে লিখি, ধরো আমরা অ্যানোডের জারণ বিভব লিখব। জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করছে, এই জিঙ্কের জারণ বিভবকে কিভাবে লিখব? ই নট জিঙ্ক থেকে কি হবে? জিঙ্ক থেকে হবে জিঙ্ক 2+। এটা দ্বারা বোঝানো হবে জিঙ্কের জারণ বিভব। এবার যদি বলি ভাই জিঙ্কের বিজারণ বিভব কেমন হবে, তাহলে আমরা লিখব ই নট। প্রথমে আমরা লিখব জিঙ্ক 2+, সেই জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হবে, মাঝখানে স্ল্যাশ। এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব, এটা জিঙ্কের বিজারণ বিভব। পার্থক্য কি? প্রথমে দেখো জিঙ্কের অ্যাটম আছে, এখানে জিঙ্কের আয়ন। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে, তাই এটা জারণ বিভব। এখানে ছিল জিঙ্ক 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, করে জিঙ্কে পরিণত হয়েছে। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ বিক্রিয়া, তাই এটাকে আমরা বলতেছি জিঙ্কের বিজারণ বিভব। এখন একটা জিনিস ভালোভাবে মনে রাখবা, কোন একটা মেটালের বা কোন একটা ধাতুর জারণ বিভবের মান যা, বিজারণ বিভবের মানও তাই, শুধু সাইন ভিন্ন হয়। আবার বলছি, জারণ বিভবের মান যা, বিজারণ বিভবের মান সেম, শুধু কি ভিন্ন? সাইন ভিন্ন। ধরো আমি তোমাকে বললাম জিঙ্কের জারণ বিভবের মান, জিঙ্কের জারণ বিভবের মান +0.76 ভোল্ট। কত? +0.76 ভোল্ট। এখন যদি বলি জিঙ্কের বিজারণ বিভবের মান কত হয়? -0.76 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা লিখে রাখি যে কোন একটা মেটালের ক্ষেত্রে যাহা জারণ বিভব তাহাই বিজারণ বিভব। ধরো জিঙ্কের জারণ বিভব যদি প্লাস হয় তাহলে এটার মানটা কি হয়ে যাবে? মাইনাস। আচ্ছা নবীন, তাহলে আমরা যদি কপারের জারণ বিভব লিখি তাহলে কিভাবে লিখব? ই নট কপার থেকে কিসে পরিণত হবে? কপার 2+। এই যে ছিল কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ এ পরিণত হয়েছে, এটা দ্বারা বোঝাবে কপারের জারণ বিভব। যদি কপারের বিজারণ বিভব লিখি তাহলে কেমন হবে? ই নট ছিল কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে পরিণত হবে কপার। এখানে বিজারণ বিক্রিয়া করবে, তাই এটাকে আমরা বলছি বিজারণ বিভব। ঠিক আছে? এটা কপারের বিজারণ বিভব, আর এইভাবে লিখলে কপারের জারণ বিভব। জারণ বিভব আর বিজারণ বিভবের মান সমান। কোন একটা মেটালের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান, কিন্তু সাইন ভিন্ন, একটা প্লাস হইলে আর একটা মাইনাস। তাহলে এখানে আমরা লিখে রাখলাম সমান, শুধু মাইনাস চিহ্ন দিলাম। এবার যখন আমরা কোষ বিভব নির্ণয় করতে যাব, আমরা সব সময় মনে রাখবো অ্যানোডের লিখব জারণ বিক্রিয়া আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। এখান থেকে মনে রাখবো অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। প্রশ্নে সব সময় অ্যানোডের জারণ বিভব দেওয়া থাকবে এরকম না, অনেক সময় অ্যানোডের বিজারণ বিভব দেওয়া আছে প্রশ্নে।
ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কি অ্যানোডের জারণ বিভব, এটাকে কনভার্ট করে নেব। আবার ক্যাথোডের কি লাগবে, ক্যাথোডের লাগবে বিজারণ বিভব, কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে জারণ বিভব, ওইটাকে আমরা কনভার্ট করে নেব। বুঝতে পারছো জিনিসটা? তো যেটাই থাক, অ্যানোডের নিব জারণ বিভব আর ক্যাথোডের নিব বিজারণ বিভব। এবার অ্যানোড আর ক্যাথোড চেনা শেখা লাগবে। সক্রিয়তা সিরিজ গত লেকচারে আমরা দেখাইছি, হয়তো সক্রিয়তা সিরিজে যারা অবস্থান উপরে তাকে আমরা বলবো অ্যানোড, আর যারা অবস্থান নিচে তাকে বলবো ক্যাথোড। সক্রিয়তা সিরিজ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, না এই যে লি না কে লি কে কা না মেগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই কাপুরুষ হাজি আজি পিটাবে আমায়। এই যে এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, এটা সক্রিয়তা সিরিজ, এটা সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজে ধরো দুইটা অ্যাটম নিয়ে আমরা কাজ করছি বা দুইটা মেটাল নিয়ে কাজ করছি। কোন দুইটা মেটাল? ধরো আমি তোমাকে বললাম, বলছি ভাই আমরা জিঙ্ক নিয়ে কাজ করছি, দেখতে পাচ্ছ না হয়তো কপার নিচে আছে, কপার নিচে আছে। তো অ্যানোড কোনটা হবে, ক্যাথোড কোনটা হবে? যার অবস্থান উপরে সে অ্যানোড, আর যে নিচে সে কি হবে, ক্যাথোড। তাহলে এখানে জিঙ্কের অবস্থান উপরে দেখতে পাচ্ছি, জিঙ্ক হবে অ্যানোড আর কপারটা হয়ে যাবে ক্যাথোড। ঠিক আছে? সো এখন অনেক কথাবার্তা বলছি, এখান থেকে সবকিছু বই লাগিয়ে মনে রাখবো যে অ্যানোডের জারণ বিভব লাগবে আর ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোড কি হবে, যার অবস্থান উপরে, ক্যাথোড যার অবস্থান নিচে। একটা গাণিতিক সমস্যা করি তাহলে জিনিসটা বুঝতে পারবে। এরকম প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন এরকম দেওয়া থাকবে। কোশ্চেন 1, ই নট জিঙ্ক থেকে পরিণত হয়েছে জিঙ্ক 2+, এটার মান দেওয়া আছে +0.76 ভোল্ট। তারপরে বলছে ই নট কপার 2+ থেকে পরিণত হয়েছে কপারে, এটার মান দেওয়া আছে +0.34 ভোল্ট। জিজ্ঞেস করবে যে ই নট সেল সমান হোয়াট। ঠিক আছে, প্রমাণ কোষ বিভব নির্ণয় করতে বলবে। মান দেওয়া থাকবে, এখানে জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া আছে, কপারের বিজারণ বিভবের মান দেওয়া আছে। আমরা এখন যদি সূত্রটা লিখি, সূত্রটা কেমন ছিল? ই নট সেল সমান আমরা কি লিখলাম, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। এখন এখানে জিঙ্ক আর কপারের মধ্যে, জিঙ্ক আর কপারের মধ্যে অ্যানোড কে হবে? জিঙ্ক হবে। কেন হবে? কারণ জিঙ্কের অবস্থান উপরে। আর ক্যাথোড কি হবে? কপার। তাহলে অ্যানোডের কি নিব আমরা? জারণ বিভব, আর ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোডের জারণ বিভব কি করে লিখি আমরা? ই নট ছিল জিঙ্ক, জিঙ্ক থেকে কি হবে? জিঙ্ক 2+। এবার ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোড কি হবে? কপার। ক্যাথোডের বিজারণ বিভব কি বলবো, কিভাবে লিখব আমরা? ই নট থাকবে কপার 2+, বিজারণ বিক্রিয়া হবে কপার। ঠিক আছে, এখন দেখো জারণ বিভবের মান কি প্রশ্নে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, কত? +0.76 ভোল্ট। প্লাস কপারের বিজারণ বিভবের মান দেওয়া আছে, হ্যাঁ হুবহু দেওয়া আছে, কত? +0.34 ভোল্ট। এই দুটো যদি যোগ করি আসবে 1.1 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের এই কোষের প্রমাণ অবস্থায় কোষ বিভব। এখন এই যে আমরা গাণিতিক সমস্যাটা করলাম, এই গাণিতিক সমস্যা ইজিলি করতে পারছি। কেন ইজিলি করতে পারছি? কারণ হচ্ছে এখানে জিঙ্কের জারণ বিভবই দেওয়া আছে আর কপারের বিজারণ বিভব দেওয়া আছে। প্রশ্নতে সবসময় এরকম দেওয়া থাকবে, এটা নাও হইতে পারে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি ওইরকম কেস যখন সরাসরি দেওয়া থাকবে। ধরো তোমাকে বলা আছে ই নট জিঙ্ক থেকে পরিণত হয়েছে জিঙ্ক, জিঙ্ক 2+ থেকে পরিণত হয়েছে জিঙ্কে, এটার মান দেওয়া আছে -0.76 ভোল্ট। আবার বলা হয়েছে ই নট কপার থেকে পরিণত হয়েছে কপার 2+, এটার মান দেওয়া আছে -34 ভোল্ট। এখান থেকে জিজ্ঞেস করছে প্রমাণ অবস্থায় কোষ বিভব কত। প্রমাণ অবস্থায় কোষ বিভব কত? আচ্ছা, কোষ বিভব কিভাবে নির্ণয় করা হয়? প্রমাণ অবস্থায় অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। এখন এখানে জিঙ্ক আর কপার নিয়ে যখন কাজ করছি, হবে অ্যানোড কে হবে? অ্যানোড অ্যানোড হবে জিঙ্ক। কেন? কারণ জিঙ্কের অবস্থান সক্রিয় সিরিজের উপরে, আর ক্যাথোড কপার। তাহলে অ্যানোডের কি লাগবে? জারণ বিভব। ক্যাথোডের বিজারণ। তাহলে আমরা একটু লিখি, চলো ই নট কোষ বিভব নির্ণয় করছি, ই নট সেল সমান অ্যানোডের জারণ বিভব কিভাবে লিখব? ই নট অ্যানোডটা আসলে কি জিঙ্ক, জিঙ্ক থেকে কি হবে? জিঙ্ক থেকে হবে জিঙ্ক 2+, এটা জারণ বিক্রিয়া হয়েছে না, দেখো তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে এটা আমাদের অ্যানোডের জারণ বিভব। প্লাস ক্যাথোডের কি লাগবে? ক্যাথোডের লাগবে বিজারণ বিভব, ক্যাথোডকে কপার। আচ্ছা, বিজারণ বিভবকে আমরা কিভাবে লিখব? ই নট প্রথমে আয়ন থাকবে, প্রথমে আয়ন কপার 2+,
এই কপার টুকরো আছে কিসে পরিণত হবে কপার। এটাকে আমরা দেখছি জিঙ্কের জারণ বিভব আর কপারের বিজারণ বিভব। এটা অ্যানোডের জারণ বিভব কারণ জিঙ্ক অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়েছে আর কপার ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন ঝামেলা হয়েছে কি ঝামেলা বলো তো? জিঙ্কের দেওয়া আছে বিজারণ বিভব কিন্তু লাগবে ঝামেলা হয়েছে না? আবার কপারের লাগবে বিজারণ বিভব কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা কি নতুন নতুন সূত্র বানাবো না? সূত্র বানানোর প্রয়োজন নাই। তোমাদের শেখানো হয়েছে কি শেখানো হয়েছে? জারণ বিভবের মান আর বিজারণ বিভবের মান সমান সাইন বিভব। এটা কি দেওয়া আছে বিজারণ বিভব। এখান থেকে যদি আমরা জারণ বিভব বের করতে চাই মান কি চেঞ্জ হবে না? 0.76 থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হবে, মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। তাহলে যে প্লাস 0.76 ভোল্ট প্লাস। কপারে লাগবে বিজারণ বিভব কিন্তু দেওয়া আছে জারণ বিভব। তাহলে আমরা কি করব? এই যে কপারের জারণ বিভবকে বিজারণ বিভবে লিখতে পারবো, শুধু এখানে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আসবে 0.34 ভোল্ট। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.14। সো হোয়াটএভার আমরা প্রথম অবস্থায় কোষ বিভব যখন নির্ণয় করতে যাব সবসময় মাথায় রাখবো যে অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব, অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোড কে হবে? দুইটা ধাতুর মধ্যে যার অবস্থান উপরে সে অ্যানোড, আর ক্যাথোড কে হবে? যার অবস্থান নিচে সে ক্যাথোড। ঠিক আছে? প্রশ্নে সবসময় অ্যানোডের জারণ বিভব দেওয়া থাকবে না, অনেক সময় অ্যানোডের বিজারণ বিভব দেওয়া আছে, তখন সেটাকে আমরা জারণ বিভবে কনভার্ট করে নিব। আবার প্রশ্নের সময় ক্যাথোডের বিজারণ বিভব দেওয়া থাকবে না, ক্যাথোডের মধ্যে জারণ বিভব দেওয়া আছে, ওইটাকে আমরা কি করব? দেওয়া থাকবে ক্যাথোডের জারণ বিভব কিন্তু আমরা তাকে ক্যাথোডের বিজারণ বিভবে কনভার্ট করে নিব। বুঝতে পারছো? যেমন এই যে এখানে দেওয়া আছে ক্যাথোডের বিজারণ বিভব কিন্তু লাগবে ক্যাথোডের বিজারণ বিভব, শুধু এখানে সাইনটা চেঞ্জ করে দেব। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, আমরা পরবর্তীতে অপ্রমাণ অবস্থায় কোষ বিভব নির্ণয় করব। তো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।